আজকের এই নতুন গভীর বিশ্লেষণে সবাইকে স্বাগত জানাচ্ছি। সচরাচর যে কোনো বইয়ের ভূমিকা বা মুখবন্ধ পড়তে গেলে আমাদের মনে হতে পারে যে সেখানে হয়তো শুধু কিছু কৃতজ্ঞতা স্বীকার থাকবে। হ্যাঁ, ঠিক তাই। হয়তো কিছু নিরস প্রেক্ষাপট লেখা থাকবে, কিন্তু কোনো ইতিহাসভিত্তিক বইয়ের পেছনের গল্প যে মূল বইয়ের চেয়েও বেশি রোমাঞ্চকর হতে পারে। এবং একই সাথে নাটকীয় আর মর্মান্তিকও হতে পারে। একদম। আজকের এই তথ্যাবধানের ডুব দেওয়ার পর শ্রোতাদের সেই ধারণাটি পুরোপুরি বদলে যাবে। আমাদের আজকের আলোচনার মূল উৎস হচ্ছে প্রখ্যাত লেখক আহম্মদ সফার লেখা সিপাহী যুদ্ধের ইতিহাস গ্রন্থের বিভিন্ন সংস্করণের ভূমিকা। আর সেই সাথে লেখকের নিজস্ব স্বীকারোক্তি এবং বইয়ের শেষে থাকা দীর্ঘ গ্রন্থপঞ্জিটাও আমাদের অন্যতম প্রধান সূত্র। আজকের মিশনটা কিন্তু শুধু 1857 সালের সিপাহী বিদ্রোহের ইতিহাস জানা নয়, বরং একটা ইতিহাসভিত্তিক বই লেখার পেছনের অদ্ভুত, হাস্যকর ও বেদনাদায়ক গল্পটি উন্মোচন করা। ঠিক। আর সময়ের আবর্তনে একজন সৃষ্টিশীল লেখকের দৃষ্টিভঙ্গি কিভাবে বিবর্তিত হয় সেটাও আমরা অন্বেষণ করব। মানে একটি বইয়ের স্বীকারোক্তি যে আস্ত একটা উপন্যাসের মতো টান টান উত্তেজনার হতে পারে, তা এই সূত্রগুলো না পড়লে আসলে বিশ্বাস করা কঠিন। এই সূত্রগুলো নিয়ে কাজ করার সময়ে যে বিষয়টি সবচেয়ে বেশি ভাবিয়েছে তা হলো এটি কেবল একটি বইয়ের জন্মযন্ত্রণা বা পেছনের গল্পই বলে না, বরং ইতিহাসকে আমরা আসলে কিভাবে মূল্যায়ন করি, সময়ের সাথে সাথে সেই মূল্যায়নের মাত্রা কিভাবে বদলে যায় তার একটি দারুণ মনস্তাত্ত্বিক রূপরেখাও এখানে ফুটে উঠেছে। একটা সমাজে ইতিহাস চর্চা কিভাবে হয় আর লেখক নিজে সেই সমাজের ভেতর দিয়ে কিভাবে বিবর্তিত হন, তার এক জীবন্ত দলিল বলা যায় লেখাগুলোকে। হ্যাঁ, ঠিক বলেছেন। চলুন তাহলে একেবারে শুরুতে ফিরে যাওয়া যাক। মমতাজুর রহমান তরফদারের লেখা প্রথম সংস্করণের ভূমিকা থেকে আমরা জানতে পারি একটা বেশ চমকপ্রদ তথ্য। 1957 সালের সেই শতবার্ষিকীর ব্যাপারটা তো। হ্যাঁ, 1957 সালে সিপাহী বিদ্রোহের শতবার্ষিকী যখন পালন করা হচ্ছিল, তখন ঐতিহাসিকদের মাঝে বেশ বড়সড় দুটি পরস্পরবিরোধী মত তৈরি হয়েছিল। একদল ঐতিহাসিক দাবি করেছিলেন যে এটি ছিল ভারতবর্ষের ব্যাপক স্বাধীনতা সংগ্রাম বা এটি সুসংহত জাতীয় আন্দোলন। অন্যদিকে আরেক দল ঐতিহাসিকের মতে এটি ছিল স্রেফ একটি সামরিক অভ্যুত্থান, যাকে স্বার্থান্বেষী রাজা, জমিদাররা নিজেদের ক্ষমতা ফিরে পাওয়ার হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিল। ঠিক। এই যে দুটো সম্পূর্ণ বিপরীত ধারণা, এর পেছনের কারণটা আসলে কি ছিল বলে আপনি মনে করেন? এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টি হল ঐতিহাসিকদের এই পরস্পরবিরোধী অবস্থানের পেছনের মনস্তত্ত্ব। সূত্র থেকে আমরা দেখতে পাই এই দুই দলের মতামতের পেছনেই সে সময়ের জাতীয়তাবাদী মানসিকতার একটা গভীর প্রভাব ছিল। মানে একটা পলিটিক্যাল লেন্স কাজ করছিল। একদম। একটু খেয়াল করলে দেখা যাবে ইংরেজ শাসনের অবসানের মাত্র 10 বছর পর সিপাহী বিদ্রোহের শতবার্ষিকী পালিত হচ্ছিল। ওই বিশেষ রাজনৈতিক পরিবেশে ঐতিহাসিকেরা ইতিহাসকে অবচেতনভাবেই জাতীয়তাবাদের চশমা দিয়ে দেখছিলেন। বিষয়টা খুবই লজিক্যাল। হ্যাঁ, একদল চাইছিলেন নতুন স্বাধীন হওয়া দেশগুলোর জন্য একটা গৌরবময় অতীতের ভিত্তি তৈরি করতে, তাই তারা একে জাতীয় আন্দোলন হিসেবে তুলে ধরেছেন। আর অন্য দলটা? আরেক দল হয়তো ঔপনিবেশিক দৃষ্টিভঙ্গি বা ভিন্ন কোনো রাজনৈতিক সমীকরণ থেকে একে শুধুই বিদ্রোহ বা অভ্যুত্থান বলেছেন। দেখুন, আমরা এখানে কোনো পক্ষের হয়ে কথা বলছি না। অবশ্যই না, আমরা শুধু সোর্সগুলো বিশ্লেষণ করছি। ঠিক তাই। তবে ঐতিহাসিকদের এই দৃষ্টিভঙ্গির দ্বন্দ্বটা ইতিহাসের নিজস্ব গতিপথ বোঝার জন্য ভীষণ জরুরি। এই নিরপেক্ষ জায়গা থেকে দেখলে বিষয়টা সত্যি ভাবিয়ে তোলে। আর এর পাশাপাশি অধ্যাপক তরফদারের একটি আক্ষেপ এই ভূমিকার অন্যতম শক্তিশালী অংশ। 52 ভাষা আন্দোলন নিয়ে তার সেই বিখ্যাত আক্ষেপ। হ্যাঁ, তিনি খুব আক্ষেপ করে লিখেছেন যে 52 ভাষা আন্দোলনে যে দেশে মাতৃভাষার জন্য রক্ত ঝরেছে, দিনের পর দিন 21শে ফেব্রুয়ারি শোক দিবস হিসেবে পালিত হচ্ছে, সেই দেশে সিপাহী বিদ্রোহের মতো এত বড় একটি ঐতিহাসিক ঘটনা নিয়ে বাংলা ভাষায় কোনো গবেষণাধর্মী বা উল্লেখযোগ্য বই তখনও লেখা হয়নি। সত্যি অবিশ্বাস্য একটা ব্যাপার। উনি খুব কড়া ভাষায় বলেছেন, রক্তের মধ্যে তো সৃষ্টির অফুরন্ত সম্ভাবনা থাকে, কিন্তু তৎকালীন লেখক ও গবেষকদের এই বুদ্ধিভিত্তিক খরা বা পঙ্গুত্ব 52 রক্তপাতের চেয়েও বেশি শোকাহ। এই আক্ষেপটি মূলত তৎকালীন বুদ্ধিবৃত্তিক কাঠামোর একটি বড় দুর্বলতার দিকে আঙুল তোলে।
ইতিহাস ও দর্শনের ব্যাপক অনুশীলন ছাড়া কোনো সমাজ যে মানসিকভাবে বিকশিত হতে পারে না সেই সত্যটাই তিনি স্মরণ করিয়ে দিয়েছেন। একটা বৌদ্ধিক জাগরণ আসা উচিত ছিল। একদম। ভাষা আন্দোলনের মতো এত বড় একটা ত্যাগের পর মানুষের মননে যে বৌদ্ধিক জাগরণ আসার কথা ছিল, গবেষণার ক্ষেত্রে সেই জাগরণটা চোখে পড়ছিল না। আর ঠিক এই শূন্যতার জায়গাতেই আহমদ সোফার এই বইটির জন্ম, যার কারণে এর ঐতিহাসিক গুরুত্ব এত বেশি। হ্যাঁ। তো চলুন এবার এই বইটির জন্মবৃত্তান্ত একটু খুলে বলা যাক, কারণ এই বইয়ের জন্মযন্ত্রণা যতটা মর্মান্তিক ঠিক ততটাই হাস্যকর। হাস্যকর তো বটে। ১৯৫৯ সালের সংস্করণে লেখকের নিজস্ব স্বীকারোক্তি অংশটি পড়লে যে কেউ অবাক হবেন। লেখক জানাচ্ছেন তিনি বিএ পরীক্ষা দিয়েই ১৯৬৫ থেকে ৬৭ সাল পর্যন্ত টানা ২ বছর প্রতিদিন ৮-৯ ঘণ্টা খেটে এই পাণ্ডুলিপি তৈরি করেছিলেন। টানা ২ বছর? অমানুষিক পরিশ্রম বলতে হবে। হ্যাঁ, মূলত সত্যেন সেনের বই এবং আরিফ চৌধুরীর প্রেরণায় তিনি এই কাজটা করেন। এমনকি বইটির প্রথম নামও ঠিক করা হয়েছিল মহাজাগরণ। মহাজাগরণ নামটা কিন্তু বেশ ভারী। ভারী তো বটেই, মলাটের আঁকাজোকাও নাকি শেষ হয়ে গিয়েছিল। কিন্তু এরপরেই শুরু হয় অদ্ভুত সব কাণ্ড। প্রকাশকের দেরির কারণে লেখকের মন একেবারে ঘুরে যায়। সেই সময়ের প্রকাশনার শিল্পের দীর্ঘসূত্রিতা আর একজন তরুণ লেখকের মনস্তাত্ত্বিক টানাকোড়েন, এই দুয়ের এক অদ্ভুত সংমিশ্রণ দেখা যায় পরবর্তী ঘটনা প্রবাহে। ১৯০০ সময় ইতিহাস বাদ দিয়ে গল্প, উপন্যাস, কবিতা লেখা আর গরম বক্তৃতা দেওয়ার দিকে ঝুঁকে পড়েন। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে লেখকের ভেতরে একটা অদ্ভুত ভয় কাজ করছিল। সেই পণ্ডিত তকমা পাওয়ার ভয়টা। একদম। তিনি ভাবতেন ইতিহাস নিয়ে এমন গম্ভীর খানিক কিতাব লিখলে তার সাহিত্যিক বন্ধুরা হয়তো তাকে পণ্ডিত ভেবে মস্করা করবে। তখনকার সাহিত্যিক আড্ডায় পণ্ডিত হওয়াটা হয়তো খুব বোরিং একটা ব্যাপার ছিল। হ্যাঁ, আর সাধারণ পাঠকরা যদি তাকে পণ্ডিত ভেবে বসে তাহলে তো কেউ তার গল্প উপন্যাস পড়বে না। এই ভয় থেকে বাঁচতে তিনি এতটাই মরিয়া হয়ে উঠেছিলেন যে প্রকাশকের কাছে গিয়ে অদ্ভুত এক প্রস্তাব দিয়ে বসেন। হ্যাঁ, প্রস্তাবটা সত্যি চমকে দেওয়ার মতো। উনি বলেন বইটির লেখকের নাম হিসাবে প্রকাশকের মৃত শ্বশুর বা বাবার নাম ব্যবহার করলেও তার কোনো আপত্তি নেই। মানে ভাবা যায়? ভাবলে অবাক লাগে, একজন লেখক নিজের লেখা বইয়ের কৃতিত্ব অন্যের নামে, তাও আবার একজন মৃত মানুষের নামে চালিয়ে দিতে চাইছেন, শুধু পণ্ডিত তকমা থেকে বাঁচতে। এই ঘটনাটি আমাদের সাহিত্য ও জ্ঞানচর্চার পেছনের বাস্তব চিত্রটি খুব চমৎকারভাবে তুলে ধরে। একজন তরুণ সৃষ্টিশীল মানুষের ভেতরে সাহিত্যিক হিসাবে পরিচিতি পাওয়ার যে প্রবল আকাঙ্ক্ষা এবং পণ্ডিত বা নিরস গবেষক তকমা গায়ে লাগলে পাঠক হারানোর যে ভয়, এটি সেই সময়ের সমাজ বাস্তবতারই একটা অংশ। সৃজনশীল সাহিত্যের কদর বেশি ছিল তখন। ঠিক তাই। সমাজে সৃজনশীল সাহিত্যের কদর যতটা ছিল, গবেষণাধর্মী কাজের প্রতি মানুষের আগ্রহ ততটা ছিল না। ফলে লেখক এক ধরনের নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। আর গল্পের নাটকীয়তা কিন্তু এখানেই শেষ নয়, এরপর কেটে যায় পাক্কা ১০ বছর। ১০ বছর? হ্যাঁ, ১০ বছর পর প্রকাশক যখন জানান যে বইটি ছাপার মতো টাকা তার কাছে নেই এবং পাণ্ডুলিপিটি ফেরত দেন, তখন দেখা যায় এক চরম ট্র্যাজেডি। পাণ্ডুলিপির প্রথম ও শেষ দিকের অনেক পাতা উইপোকা খেয়ে ফেলেছে। উইপোকা মানে আক্ষরিক অর্থেই পাণ্ডুলিপি ভুক কীট। এই উইপোকাদের কাণ্ড দেখে লেখক ভারী ব্যথা পান। এরপর তিনি যান বাংলা একাডেমিতে। তারা জানায় বইটি ছাপতে ১০ বছরও লাগতে পারে, আবার কম বেশিও হতে পারে। প্রাতিষ্ঠানিক দীর্ঘসূত্রিতার চরম রূপ। এই অনিশ্চয়তায় হতাশ হয়ে লেখক যখন ফিরে আসেন, তখন তার জীবনে দেখা দেয় টাকার তীব্র প্রয়োজন। এই চরম আর্থিক সংকট তাকে প্রায় ক্ষিপ্ত করে তোলে। শেষে উপায়ান্তর না দেখে তিনি তার বন্ধু বুক সোসাইটির স্বত্বাধিকারী মোস্তফা কামালের কাছে গিয়ে প্রায় মৃত্যু পরোয়ানা জারির মতো ৫,০০০ টাকা দাবি করেন। মানে অনেকটা হাইজ্যাক করার মতো অবস্থা। একদম তাই। শর্ত জুড়ে দেন অবিলম্বে বইটি ছাপতে হবে। আর অবিশ্বাস্য হলেও সত্যি, মাত্র ২ মাসের মধ্যে ১০ বছর আগের লেখা সেই পাণ্ডুলিপি উইপোকার সহবাস ছেড়ে নতুন মোড়কে আলোর মুখ দেখে। এই পুরো ঘটনাটি একজন সৃষ্টিশীল মানুষের টিকে থাকার লড়াইয়ের এক অসামান্য দলিল। একদিকে কাঠামোগত দুর্বলতা, যেমন প্রকাশনা শিল্পের সীমাবদ্ধতা বা প্রাতিষ্ঠানিক দীর্ঘসূত্রিতা, অন্যদিকে ব্যক্তিগত তীব্র অর্থনৈতিক সংকট। এই দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে একটি বই কিভাবে বেঁচে যায়, এটা তারই গল্প।
টাকার তীব্র প্রয়োজন কিভাবে দীর্ঘদিনের জমে থাকা একটা কাজকে আলোর মুখ দেখাতে বাধ্য করে তা সত্যিই অবাক করার মতো। উইপোকার পেটে চলে যাওয়া একটা পাণ্ডুলিপি স্রেফ ৫,০০০ টাকার তাগিদে ইতিহাস হয়ে গেল। হ্যাঁ, ঠিক তাই। সময়ের আবর্তনে এই বইয়ের পেছনের গল্প যেমন বদলেছে, তেমনি বদলেছে লেখকের দৃষ্টিভঙ্গিও। আমরা যখন তৃতীয় সংস্করণের অর্থাৎ ১৯৯৬ সালের ভূমিকার দিকে তাকাই, তখন এক অন্য আহমদ সাফাকে দেখতে পাই। দৃষ্টিভঙ্গির বিশাল একটা পরিবর্তন এসেছিল তার মাঝে। হ্যাঁ, ১৬ বছর পর লেখা এই ভূমিকায় তিনি স্পষ্টতই তার আগের অনেক চিন্তাভাবনা থেকে সরে এসেছেন। বিশেষ করে সিপাহী বিদ্রোহের নেতাদের প্রতি তার যে মূল্যায়ন, সেখানে একটা বড় ধরনের পরিবর্তন দেখা যায়। যদি আমরা এই বিষয়টিকে বড় ক্যানভাসে দেখি তাহলে বুঝতে পারব যে লেখকের এই দৃষ্টিভঙ্গির পরিবর্তন কেন এত গুরুত্বপূর্ণ। লেখক খুব স্পষ্টভাবে উপলব্ধি করেছেন যে দিল্লির সম্রাট বাহাদুর শাহ থেকে শুরু করে যে রাজা মহারাজারা সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন, তারা মূলত নিজেদের হারানো ক্ষমতা ফিরে পেতেই লড়েছিলেন। এই যে সামন্তবাদী কাঠামোর কথা বলা হচ্ছে, সহজ কথায় এর মানে হল এই রাজারা বৃহত্তর কোনো জাতীয় বোধ থেকে লড়াই করেননি। তারা লড়েছিলেন নিজেদের জমিদারি ভাতা বা সিংহাসন বাঁচাতে। একদম। আধুনিক বিজ্ঞান ও মননে সমৃদ্ধ, আধুনিক অস্ত্রে সজ্জিত ব্রিটিশ বাহিনীকে সরাসরি যুদ্ধে হারানোর মতো সামরিক পারঙ্গমতা বা মানসিক শক্তি এই সামন্ত সমাজের ছিল না। সহজ কথায় তারা পরাজিত হওয়ার জন্য লড়াই করেছিলেন। এই সামন্তপ্রভুদের মাঝে লেখক শ্রদ্ধা করার মতো কাউকেই খুঁজে পাননি, কেবল একজন ছাড়া। আর সেই একমাত্র সম্মানজনক ব্যতিক্রম হলেন মহীশূরের শার্দুল টিপু সুলতান। টিপু সুলতানের কথা লেখক খুব গুরুত্ব দিয়ে বলেছেন। হ্যাঁ, লেখক অত্যন্ত জোর দিয়ে বলেছেন যে টিপু সুলতান আধুনিক মানসিকতা সম্পন্ন নরপতি ছিলেন। তিনি নতুন শাসন পদ্ধতি চালু করেছিলেন, অর্থনীতির নতুন বিলিবণ্টন ব্যবস্থা করেছিলেন এবং সেনাবাহিনীকে ইউরোপীয় ধাঁচে ঢেলে সাজিয়েছিলেন। আর এ কারণেই তিনি দীর্ঘদিন ব্রিটিশদের সফলভাবে প্রতিরোধ করতে পেরেছিলেন। তার এই পরাজয়কে লেখক একটি মহৎ বা ট্র্যাজিক পরাজয় হিসেবে আখ্যায়িত করেছেন। টিপু সুলতানের এই উদাহরণটি আসলে সামন্তবাদী কাঠামোর সীমাবদ্ধতাকেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। যারা আধুনিক পৃথিবীর গতিপ্রকৃতি বুঝতে পারেননি, তাদের পতন ছিল অনিবার্য। ব্রিটিশদের সাথে পাল্লা দেওয়াটা সহজ ছিল না। একদমই না। লেখক এটাই বোঝাতে চেয়েছেন যে ব্যক্তিগত স্বার্থে পরিচালিত পুরনো ব্যবস্থার পক্ষে নতুন যুগের একটি আধুনিক সাম্রাজ্যবাদী শক্তিকে পরাজিত করা সম্ভব ছিল না। ব্রিটিশদের হারাতে হলে তাদের মতোই আধুনিক অর্থনীতি ও সামরিক কৌশল প্রয়োজন ছিল, যা কেবল টিপু সুলতানেরই ছিল। এখানে বিষয়টি সত্যি সবচেয়ে কৌতূহলোদ্দীপক হয়ে ওঠে, কারণ রাজা মহারাজাদের প্রতি এই মোহভঙ্গের পরই লেখক তার ফোকাস পুরোপুরি শিফট করেন। হ্যাঁ, সাধারণ মানুষের দিকে। তিনি আক্ষেপ করে জানান, যদি তার আবার নতুন করে এই বইটি লেখার সুযোগ বা সামর্থ্য থাকত, তবে তিনি আর সিপাহী বিদ্রোহের ধারাবাহিক বর্ণনা দিতেন না, বরং তিনি সেই সব সাধারণ মানুষের গল্প লিখতেন যারা ছিলেন এই যুদ্ধের আসল অকথিত নায়ক। এই মানুষগুলোর গল্প ইতিহাসের পাতায় প্রায় হারিয়েই গেছে। উৎস থেকে এই মানুষগুলোর গল্প পড়তে গিয়ে সত্যি গায়ে কাঁটা দিয়ে উঠছিল। যেমন ধরুন আজিমুল্লার কথা। কে ছিলেন এই আজিমুল্লাহ? অভিজাত কোনো বংশে তার জন্ম হয়নি। তিনি জীবন শুরু করেছিলেন নিতান্তই একজন সাধারণ পাচক বা রাঁধুনি হিসেবে। হ্যাঁ, একজন সামান্য রাঁধুনি। সেখান থেকে তিনি কিভাবে ইতিহাসের মোড় ঘুরিয়ে দিলেন তা ভাবলে অবাক হতে হয়। আজিমুল্লার গল্পটা কোনো রূপকথার চেয়ে কম নয়। একজন সাধারণ পাচক নিজের চেষ্টায় লেখাপড়া শিখে নানা সাহেবের উপদেষ্টা হয়ে ওঠেন। নানা সাহেবের পক্ষে ওকালতি করার জন্য তিনি ইংল্যান্ডে যান এবং সেখানকার অভিজাত সমাজে মিশে যান। সবচেয়ে বড় বিষয়টা হলো, দেশে ফেরার পথে তিনি ক্রিমিয়ার যুদ্ধ স্বচক্ষে পরিদর্শন করেন। এই ব্যাপারটা আমাকে খুব অবাক করেছে। হ্যাঁ, সেখানে গিয়ে তিনি বুঝতে পারেন যে ব্রিটিশরাও পরাজিত হতে পারে। এই যে শত্রুর মনস্তত্ত্ব ও দুর্বলতা একেবারে কাছ থেকে দেখা, এই বৈশ্বিক বা আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি অর্জন করাটা সে সময়ের প্রেক্ষাপটে একজন সাধারণ মানুষের জন্য অভাবনীয় ছিল। মানে একটা গ্লোবাল পার্সপেক্টিভ তৈরি হয়েছিল তার। ঠিক। এই মন্ত্র নিয়েই তিনি দেশে ফেরেন এবং সিপাহী বিদ্রোহের মূল বীজটি বপন করেন। রূপকথার মতোই আরও একটি নাম হল তাঁতিয়া টোপি। উৎস থেকে জানা যায় তিনি ছিলেন নানা সাহেবের সামান্য এক কর্মচারী। তার কোনো সামরিক জ্ঞান বা অভিজ্ঞতা আগে থেকে ছিল না। অথচ এই সাধারণ মানুষটি এমন সব নতুন গেরিলা কলাকৌশল উদ্ভাবন করেছিলেন যা ব্রিটিশ সেনাবাহিনীকে পদে পদে পরাজস্ত আর নাকাল করে ছেড়েছিল।
তার প্রাপ্য সম্মান তাকে আজও দেওয়া হয়নি বলেই সূত্র থেকে আমরা জানতে পারি। সামরিক প্রশিক্ষণ ছাড়াই একটি আধুনিক পরাশক্তির বিরুদ্ধে গেরিলা যুদ্ধ পরিচালনা করা প্রমাণ করে যে সাধারণ মানুষের ভেতরে কতখানি সম্ভাবনা লুকিয়ে থাকে। একদম। প্রাতিষ্ঠানিক সামরিক বিদ্যা না থাকলেও পরিস্থিতির প্রয়োজনে একজন সাধারণ মানুষ যে কতটা দুর্ধর্ষ রণকৌশলী হয়ে উঠতে পারেন, তাতিয়া টোপি তার চূড়ান্ত উদাহরণ। এর পাশাপাশি লেখক রানী লক্ষ্মীবাঈ এবং মৌলানা আহমদুল্লাহর কথাও ভীষণ শ্রদ্ধার সাথে স্মরণ করেছেন। লক্ষ্মীবাঈ রাজকুলে জন্ম না নিয়েও শুধু পরিণয় সূত্রে রানী হয়েও যে অসামান্য বীরত্ব আর দেশপ্রেম দেখিয়েছিলেন তা ইতিহাসের এক গর্বের বিষয়। আর মৌলানা আহমদুল্লাহ? উনি ছিলেন নিতান্তই সাধারণ মানুষের সন্তান। পরাজয় নিশ্চিত জেনেও তিনি যেভাবে একের পর এক যুদ্ধ করে গেছেন এবং শেষ পর্যন্ত শাহাদাত বরণ করেছেন তা অসাধারণ। এই চরিত্রগুলো আমাদের দেখায় যে দেশপ্রেম বা বীরত্ব কোনো রাজকীয় উত্তরাধিকারের বিষয় নয়, এটি মানুষের ভেতরের তাগিদ। যাদের হারানোর কিছু ছিল না বা যারা নিজেদের স্বার্থের ঊর্ধ্বে উঠতে পেরেছিলেন, তারাই মূলত শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করেছেন। আর কুমার রাম সিংয়ের ঘটনাটি তো রীতিমতো গায়ে কাটা দেওয়ার মতো। এই সামন্তপ্রভুর বয়স তখন ৮০ বছর। ৮০ বছর বয়সী লড়াই? হ্যাঁ, ৮০ বছর বয়সেই বৃদ্ধ সিংহের মতো লড়াই করে গেছেন। নৌকা করে গঙ্গা পার হওয়ার সময় ব্রিটিশ কামানের গোলায় তার ডান হাত অকেজো হয়ে যায়। উফ! সেই মুহূর্তে তিনি যা করেছিলেন তা শুনলে যে কেউ স্তব্ধ হয়ে যাবে। তিনি তার বাঁ হাতে তলোয়ার তুলে নিয়ে এক কোপে নিজের সে অকেজো ডান হাতটি কেটে ফেলেন। ভাবা যায়, নিজের হাত নিজে কেটে ফেলা। তারপর গঙ্গার বুকে সেই হাতটি ছুঁড়ে দিয়ে বলেন, মা গঙ্গা, তোমার বুকে আমার দক্ষিণ হস্ত অঞ্জলি দিলাম। এই অভাবনীয় সাহসের বর্ণনা ইতিহাস বইয়ের পাতায় খুব একটা দেখা যায় না। এই চরম আত্মত্যাগ এবং সাহসিকতার উদাহরণগুলোই প্রমাণ করে যে সামন্তবাদী কাঠামোর ভেতরেও কিছু মানুষ ছিলেন যাদের দেশপ্রেম ছিল খাদের চেয়েও গভীর। ব্যক্তিগত স্বার্থের সীমানা পেরিয়ে একজন ৮০ বছরের বৃদ্ধ যখন এমন আত্মত্যাগ করেন, তখন তা পুরো জাতির জন্য একটা প্রতীক হয়ে দাঁড়ায়। আর মোগল বংশের কথা বলতে গেলে লেখক কেবল শাহজাদা ফিরোজ শাহকেই একমাত্র উজ্জ্বল ব্যতিক্রম হিসেবে উল্লেখ করেছেন। বাবর আকবরের বংশের উত্তরাধিকারীরা যেখানে কাপুরুষতার পরিচয় দিয়েছিল, সেখানে শাহজাদা ফিরোজ শাহ একাই মুঘল বংশকে সেই কলঙ্কের হাত থেকে কিছুটা হলেও রক্ষা করেছিলেন। এই সব বিশ্লেষণ থেকে একটি বিষয় খুব পরিষ্কার হয়ে ওঠে। সামন্তবাদের সেই জগদ্দল পাথরটা যদি না থাকত, আর এই আজিমুল্লাহ, তাতিয়া টোপি বা মৌলানা আহমদুল্লাহর মতো সাধারণ অথচ অসাধারণ মানুষগুলো যদি একেবারে সামনের সারি থেকে যথার্থ ভূমিকায় অবতীর্ণ হতে পারতেন, তবে ১৮৫৭ সালের ইতিহাস হয়তো সম্পূর্ণ ভিন্নভাবে লেখা হতো। যাদের মেধা ছিল, সাহস ছিল, তারা যদি রাজাদের ছায়ার নিচে চাপা না পড়তেন, তাহলে লড়াইয়ের পরিণতি অন্যরকম হতে পারত। এই ইতিহাস লেখার পেছনে লেখকের নিষ্ঠা কতটা গভীর ছিল তা বুঝতে হলে আমাদের বইয়ের শেষের গ্রন্থপুঞ্জির দিকে তাকাতে হবে। এটা খুবই ইন্টারেস্টিং যে লেখক স্বীকারোক্তিতে নিজেকে ইতিহাসের ক্ষেত্রে একজন অশিক্ষিত লোক বলে বিনয় প্রকাশ করেছিলেন। কিন্তু তার রেফারেন্স বা তথ্যসূত্রগুলো দেখলে চোখ কপালে ওঠার জোগাড় হয়। হ্যাঁ, সেখানে প্রায় ৩০টি রেফারেন্স বইয়ের তালিকা দেয়া আছে। তালিকাটি সত্যি বিস্ময়কর। শুধু বইয়ের সংখ্যা নয়, বইগুলোর ধরনও খুব গুরুত্বপূর্ণ। ঠিক বলেছেন। এই তালিকায় ১৮৫৭ থেকে ৫২ বা ৫৯ সালের মধ্যে লন্ডন, কলকাতা, এলাহাবাদ থেকে প্রকাশিত সব দুর্লভ ইংরেজি বই এবং রোজনামচার উল্লেখ রয়েছে। হ্যাঁ, ওই ফ্লরেন্স ওয়াগেনটাইজারের স্মৃতিচারণ বা মেজর হডলকের সংকলনের মতো সোর্সগুলো। একদম ৬০ বা ৭০-এর দশকে বাংলাদেশে বসে কোনো প্রাতিষ্ঠানিক সহায়তা ছাড়া এমন দুর্লভ সব দলিল জোগাড় করার চারটিখানি কথা নয়। যে মানুষটি নিজেকে অশিক্ষিত বলে দাবি করছেন, তিনি আসলে কতটা গভীর অধ্যবসায় নিয়ে, কতটা নিষ্ঠার সাথে দেশ বিদেশের দুর্লভ সব তথ্যসূত্র ঘেটে এই ইতিহাস রচনা করেছেন, তাই গ্রন্থপুঞ্জিটি না দেখলে বোঝার উপায় নেই। এই অধ্যবসায় আসলে একজন সত্যিকার গবেষকের পরিচয়। তথ্য যাচাই বাছাই করা এবং মূল সূত্র থেকে ঘটনাকে তুলে আনার যে আন্তরিক প্রচেষ্টা তিনি করেছেন, তা সত্যিই প্রশংসনীয়। এটা পুরো বইটার ওজনটাই বাড়িয়ে দেয়। একদম। এই সোর্সগুলো আমাদের একটি বড় চিত্র দেখতে সাহায্য করে। আমরা বুঝতে পারি যে ইতিহাস শুধু বিজয়ী বা পরাজিত রাজাদের রোজনামচা নয়, এটি আজিমুল্লার মতো একজন সাধারণ রাঁধুনির
বিশ্বস্তরে গিয়ে ব্রিটিশদের দুর্বলতা খুঁজে বের করার গল্প। এটি ৮০ বছরের বৃদ্ধ কুমার রাম সিংয়ের এক হাতে নিজের আরেক হাত কেটে আত্মত্যাগের গল্প। এবং একই সাথে এটি একজন লেখকের উইপোকার সাথে লড়াই করে প্রকাশনা শিল্পের অবহেলার সাথে যুদ্ধ করে দীর্ঘ ১০ বছর পর ইতিহাসকে বাঁচিয়ে রাখার গল্প। শ্রোতাদের জন্য আজ আমরা ইতিহাসের এমন কিছু গলিঘুজি ঘুরে দেখলাম যা সত্যি অভাবনীয়। একটি বইয়ের ভূমিকা যে এতগুলো স্তরে কথা বলতে পারে তা আগে কখনো ভাবা হয়নি। তবে বিদায় নেওয়ার আগে এই সূত্রগুলোর ওপর ভিত্তি করেই শ্রোতাদের ভাবার জন্য একটি প্রশ্ন ছুড়ে দেওয়া যেতে পারে। হ্যাঁ, একটা দারুণ থট প্রভোকিং প্রশ্ন হতে পারে এটা। সূত্রে বলা হয়েছে, সিপাহী বিদ্রোহের চূড়ান্ত ব্যর্থতার পর ভারতীয়দের একটি বড় অংশ বুঝতে পেরেছিল যে ব্রিটিশ শাসন টিকে গেছে এবং তাদের তাড়ানো আপাতত সম্ভব নয়। আর এই উপলব্ধির কারণেই তারা শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে পশ্চিমাদের ধ্যান ধারণাকে স্বাগত জানাতে বাধ্য হয়, যা ১৯ শতকের শেষার্ধে ভারতের সাংস্কৃতিক ও সামাজিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ক্রান্তিকাল তৈরি করেছিল। একটা প্যারাডাইম শিফট হয়েছিল বলতে পারি। ভেবে দেখুন তো, যে সশস্ত্র সংগ্রাম ব্যর্থ হয়েছিল ব্রিটিশদের তাড়াতে, সেই ব্যর্থতাই কি তবে ভারতীয়দের আধুনিক শিক্ষার দিকে ঠেলে দিয়ে ভবিষ্যতে বৃহত্তর বৌদ্ধিক স্বাধীনতা বা প্রকৃত মহাজাগরণের পথটি তৈরি করে দিয়েছিল? অস্ত্রের ঝনঝনানি যেখানে চূড়ান্তভাবে ব্যর্থ হল, সাংস্কৃতিক এবং বৌদ্ধিক রূপান্তর কি ঠিক সেখান থেকেই শুরু হয়েছিল? এটা সত্যিই গভীরভাবে ভাবার মতো একটা বিষয়। এই গভীর চিন্তার রেসটুকু টেনেই আমাদের আজকের এই গভীর বিশ্লেষণ বা তত্ত্বাবধানে ডুব দেওয়ার আয়োজন এখানেই শেষ করছি। নতুন কোনো বিষয় নিয়ে আবারও কথা হবে। বিদায়।